সুপ্রিয় নাম্বারটা দিয়ে দিলাম। জি, সুপ্রিয় দর্শক মন্ডলী, WHO টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের লেখক আব্দুল মান্নান ভাইয়ের আসলে তার কাছ থেকে আমরা একটা বই সংগ্রহ করলাম। তিনি তার স্বহস্তে বইটিতে অটোগ্রাফ সহ আমাকে দিলেন। এটা আমার জন্য অনেক পরম পাওয়া। আমি মনে করি একটা বড় পুরস্কারের চেয়েও পুরস্কার, কারণ একজন লেখক আরেকজন লেখককে বই উপহার দিচ্ছেন এবং তার অটোগ্রাফ সহ। এটি আমি আমার মনে হয় যে আমি আমার জীবনটার একটা ধন্য এটা এই কারণে যে এত বড় একজন লেখকের কাছ থেকে আমি সরাসরি তার অটোগ্রাফ সহ বই পেলাম। এবং আমার আরো ভালো লাগছে যে তিনি যে অবস্থায় থেকে এই কাজগুলো করছেন সেখানে তার অবস্থায় থাকলে আমি বা আপনি এই কাজটি করতে পারতাম কিনা। আপনাদের জ্ঞাতার্থে জানাই, উনি 2013 সালে 11ই নভেম্বর আপনার ঘটনাটা যদি আমাদেরকে বলেন। মানে 2014 সালে 13 সালে মানে 5ই জানুয়ারি 14 সালে নির্বাচনের আগে আগে এদেশের উপরে ঘটে গেল ওই অগ্নি সন্ত্রাস। সেই অগ্নি সন্ত্রাসে অফিস করে আমি দুপুরবেলা বাসায় যাইতেছিলাম। জাস্ট জোহরের নামাজ পড়ে যখন যেতেছিলাম তখন রায়েরবাগে গাড়িতে পেট্রোল বোমা দিল। তখন সমস্ত মানুষ অগ্নিদগ্ধ হয়ে গেল, এমনকি কয়েকজন জায়গায় স্পট ডেড হয়ে গেল। আমি তখন কিভাবে কি, তবে আমি ভিতরে বসে কালিমা পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে তেলাওয়াত করতেছিলাম। আর এরপরে আমি কিভাবে কি নিচে নামছি এটা আমার তখন সেন্সলেস হয়ে গেল। আল্লাহ কিছুক্ষণ পরে আবার কি হয়েছে, তো কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমার সমস্ত বডিতে মানে অগ্নিদগ্ধ না, সমস্ত বডিতে আমার কাপড় পেঁচানো এবং ব্যান্ডেজ করা, আর কি সমস্ত বডিতে ব্যান্ডেজ করা। আর তখন আমি অচেনা অবস্থায়, তখন আমার কাছে মনে হলো কি মানে আমি কাউকে তখন চিনতে পারতেছি না যে এরা আমার আপন জন বা এরা। এরপরে কিছুদিন পরে আমার সেন্স ফিরে আসছে। এভাবেই পরেও আমি রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমার ঢাকা ইউনিভার্সিটির অনেক বন্ধু বান্ধব এরা আছে আমাকে চিকিৎসার জন্য অনেকটা হেল্প করছে। তারপরে তখন বিভিন্ন মিডিয়া আমার সাক্ষাৎকার প্রচার নিতে আসলে আমাকে কিছু কিছু জিনিস শিখিয়ে দিতে, এগুলো বলতে, কিন্তু আমি ওইগুলো বলতে পারতাম না, কারণ আমি যেটা বাস্তব এর বাইরে আমি যখন হঠাৎ করে আমি এর বাস্তব ঘটনায় যখন বলতাম, ঠিক আমাকে তাৎক্ষণিকভাবে 1 সপ্তাহের মধ্যেই আমাকে রিলিজ দিয়া লিখে দিল আপনি 1 সপ্তাহ পর পর ফলো আপে আসবেন। তখন আমি ভাবলাম যে যাক, জীবনটা তো কোনো রকম রক্ষা পেল, কারণ ওখানে থাকলে আমার মনে হয় আমি বাঁচতে পারতাম না। আপনার কোথায় কোথায় ইনজুরি হয়েছে আমাদের একটু দেখান একটু। আমার পিঠে তো সিরিয়াস অবস্থা, এখনো চিকিৎসা নিতে যাওয়া। পিঠটা পুড়ে গেছে একেবারে, পিঠটা পুড়ে গেছে, হাত দুটো পুড়ে গেছে কোনো মানে সফটের কারণে অনেক কাঁপে। দেখুন ক্লোজলি আমরা দেখাই একটু, ওনাদের হাত কিন্তু এই ভাঁজ করতে পারেন না সঠিকভাবে, এই যে কাঁপে, হাত কাঁপে, এই জন্য ওনার হাত ভাঁজ করতে কষ্ট হয়। পুরো হাত পুড়ে গেছে যে পেট্রোল বোমায়। দেখুন এই যে অগ্নি সন্ত্রাস, রাজনৈতিক যে সন্ত্রাসের কারণে একটা মানুষের জীবন কত মারাত্মক ঝুঁকি বিপন্ন হয়, এবং এই হানাহানির ফলে মাঝখানে যে মানুষের জীবনগুলো বলি হয় তাদের দায়িত্ব রাষ্ট্র নেয় না। এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কিন্তু রাজনৈতিক নেতা বা দলের যারা রাজনীতি করেন তারা কিন্তু এর বেনিফিটেড হয়। যারা যে বিজয়ী হন, যারা জিতে যান, তারা যে ক্ষমতা দখল করেন, ক্ষমতার মসনদে বসেন, কিন্তু যে মানুষগুলো ভিক্টিমাইজড হলো, সেই মানুষগুলোর জীবনটা যে বিপন্ন হলো তাদেরকে দেখার দায়িত্ব নেন না, এবং তারা হয় দলীয়করণ করেন, মিথ্যা বলতে বলেন, অথবা তাদেরকে দিয়ে এমন কিছু করাতে চান যেটা তাদের যারা নৈতিকতা আছে তারা সেই কাজ করতে পারেন না। যে কাজটি তিনি করেননি, তাকে দিয়ে তিনি বলেছিলেন যে আমি আহত হয়েছি, আমাকে আপনারা চিকিৎসা দেন, অথচ রাষ্ট্রীয়ভাবে কিন্তু তিনি সেই সুযোগ সুবিধাগুলো পাননি। অথচ উনি কিন্তু একজন বড় মাপের গবেষক, একজন লেখক। উনি একজন বড় মাপের গবেষক এবং লেখক। রাষ্ট্রের জাতির জন্য তিনি জাতির একজন জাতীয় একজন, আমি মনে করি জাতির সম্পদ আমাদের। অথচ তার মতো মানুষের যদি এই দুর্দশার শিকার হতে হয়, তিনি এই সাহায্য পাচ্ছেন, তার সহযোগিতা পাননি। আজকে তার এখানে যে অবস্থা, মানে তার অবস্থা এবং অবস্থান যেখানে থাকা উচিত তার থেকে এখন কোথায় দেখেন, একেবারে খুব মানে পুয়ার অবস্থায়, মানে হ্যান্ড টু মাউথ অবস্থা তিনি আজকে পঙ্গু জীবন যাপন করছেন। তার জন্য সরকারি কোনো ভাতার ব্যবস্থা, রাষ্ট্রের কিন্তু তিনিও মালিক জনগণ হিসাবে, অথচ এই রাষ্ট্রের নাগরিক হিসাবে তিনিও এক ভোটের মালিক, এই রাষ্ট্রেরও তিনি 18 কোটি জনগণের তিনিও একজন, অথচ তিনি সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না যেটি তার মতো একজন মানুষ অসহায় অবস্থায়, তার যে আহত অবস্থায় তার পাওয়া উচিত ছিল রাষ্ট্রের কাছ থেকে। আমি বিশেষ করে সরকারের প্রত্যেকটা মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই লেখক মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি ইসলামিক ফাউন্ডেশন
ঢাকা বায়তুল মোকাররমের এখানে তিনি কর্মরত আছেন, কিন্তু তার চাকরিটি বোধহয় চাকরি এখনো রাজস্ব হয়নি। এখনো রাজস্ব হয় নাই, অথচ তিনি এখানে এইটা পাওয়ার একান্ত অহংকার। বিজ্ঞাপন ছাড়াও অনেক মানুষ রাজস্ব হয়েছে, কিন্তু আমরা পরীক্ষা টরীক্ষা দিয়েও উনি পরীক্ষা দিয়ে এবং তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি একজন আহত একজন মানুষ, তার কিন্তু হওয়া উচিত ছিল অগ্রগণ্য হিসাবে। যেখানে বাংলাদেশের বিভিন্ন আমলে আমরা দেখেছি পঙ্গুদের কোটা ছিল, প্রতিবন্ধীদের কোটা ছিল, আর উনি একজন ভালো মানুষ, ওনার জীবনটা বিপন্ন হয়ে গেল রাজনৈতিক হানাহানি কন্দলের পড়ে। সে তার মধ্যে উনি একজন আজকে বিপন্ন একজন মানুষ হিসাবে জীবনযাপন করছেন। মন্ত্রণালয়ে আমি পরীক্ষা দিয়ে টিকেছি, আমার চাকরি হয় নাই। গভর্নমেন্ট হাই স্কুলে রিটেন পরীক্ষা দিয়ে জালকাঠি একমাত্র ক্যান্ডিডেট হিসেবে টিকছি, কিন্তু আমার চাকরি হয়। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট জালকাঠি। ঝালকাঠির জেলা কোন উপজেলা? জালকাঠি নলছিটি উপজেলা। নলছিটি, ঝালকাঠির নলছিটি উপজেলা। ওনার কোন গ্রাম আপনার? রায়াপুর গ্রাম। রায়াপুর গ্রাম। উনি সেখানকার একজন সন্তান, তিনি সন্তান, অথচ তিনি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, মেধাবী হওয়া সত্ত্বেও তিনি সেই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন রাজনৈতিক সাপোর্ট না থাকার কারণে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকার কারণে। আর এই যে আজকে আহত অবস্থায় তিনি জীবনযাপন করছেন, এই যে ইসলামিক ফাউন্ডেশনের তার চাকরিটি রাজস্ব হওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। যারা দায়িত্বে আছেন তারা মাধ্যমে রাজস্ব হলে আমার মাধ্যমে এই সরকার যে টাকাটা পাইতো, রাষ্ট্র যে টাকাটা পাইতো, সেই টাকাটা কিন্তু বঞ্চিত হচ্ছে। এই প্রকাশনা বইগুলা বিভিন্ন প্রকাশকরা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, ওরা কিন্তু প্রকাশ করছে, ওরা কিন্তু কোটি কোটি টাকা আমার মাধ্যমে ইনকাম করতেছে। ঠিক এই টাকাটা রাষ্ট্র পেত যদি এই বইটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হতো। কিন্তু বইটি প্রকাশিত হচ্ছে দেখেন দারুস সালাম বাংলাদেশ, অন্য প্রকাশনী এগুলো প্রকাশ করছে, কিন্তু ওনার কিন্তু হকদার, ওনার কিন্তু সেই যোগ্যতা আছে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের যত বই প্রকাশ করেছে তার চেয়ে মান বেশি ছাড়া কোনো অংশে কম নাই ওনার বইতে। আমরা অনুরোধ করব যে এই দিকগুলো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা নজর দিবেন, এবং ওনার প্রতি যতখানি সহানুভূতিশীল হওয়ার দরকার রাষ্ট্রের যারা এই দায়িত্বে আছেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে তার প্রতি যেন সদয় আচরণ করেন। সবাইকে ধন্যবাদ জানাই।